ওকে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা হলো, যদি কুশিং সিনড্রোমটা অ্যাড্রেনাল অ্যাডেনোমার জন্য হয়, তাহলে নিচের কোনটি সঠিক? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং রেজাল্টস উইল হেল্প টু পিন পয়েন্ট দ্য ডায়াগনোসিস ইফ ইউ সাসপেক্ট কুশিং সিনড্রোম সেকেন্ডারি টু অ্যাড্রেনাল অ্যাডেনোমা। দেখেন এখানে 54-year-old woman is seen for the first time in the diabetes clinic. She is obese, plethoric, and has marked bruising on her limbs and fresh stria over the abdomen. Okay, so এটা diagnosis তো অলমোস্ট ক্লিয়ার। তার স্কিনে প্লেথোরা আছে, দ্যাট মিনস ফ্লাশিং আছে, ব্রুইশিং আছে, ইজি ব্রুইশিং, অ্যান্ড স্ট্রায়া, অ্যাবডোমিনাল স্ট্রায়া, and she has developed a dorsal kyphosis following a vertebral collapse earlier in the year. Okay, so কোয়েশ্চেনে জানতে চাচ্ছে কোনটা আসলে কুশিং সিনড্রোম সেকেন্ডারি টু অ্যাডেনোমার জন্য হবে। সো নর্মাল 9 m অথবা 9 hour সেরাম কর্টিসল লেভেল, সেরাম পটাশিয়াম অফ 2.2, মানে দেখেন এখানে আমি যদি এক্সক্লুশন পদ্ধতিতে যাই, সেরাম কর্টিসল তো নর্মাল হওয়ার কথা না, তাই না? সেরাম কর্টিসল কি হওয়ার কথা না, নর্মাল হওয়ার কথা না। 9 m কর্টিসলটা অলওয়েজ বেশি থাকবে। পটাশিয়াম আমরা জানি, ইন কেস অফ অ্যাডিসন্স পটাশিয়াম লো হয়, বাট সেরাম পটাশিয়াম ইজ নট অনলি কনক্লুসিভ টেস্ট। এটা খুব ভালো ইন্ডিকেটর নয়। হাইপোক্যালেমিয়া খুব ভালো ইন্ডিকেটর নয়, but patient may have hypokalemia. 9 m cortisol of 200 nanomole per liter after an overnight dexamethasone suppression test. এটাও ভুল, কারণ দেখেন ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট করলে আমরা কি পাই? কুশিং সিনড্রোমের পেশেন্টগুলোকে আমরা কি পাবো? ডেক্সামিথাসন যদি আমরা ওভারনাইট করি, সেক্ষেত্রে ওভারনাইট করলে কিন্তু সাপ্রেস হয় না, তাই না? ফেইলিওর টু সাপ্রেস, এটা আমরা পাবো, তাই না? সো এখানে ডেক্সামিথাসন কিন্তু সাপ্রেশন টেস্টে সাপ্রেশন আমরা করতে পারবো না কর্টিসলের। রেস্ট ইউরিন কর্টিসল অ্যান্ড ক্রিয়েটিনিন রেশিও, নো, ইউরিন কর্টিসল ক্রিয়েটিনিন রেশিও বাড়ে না ভাই এটা ই নাম্বার হবে না অ্যানসারটা? পেশেন্টের ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অফ কর্টিসল, যেটা হচ্ছে অ্যাড্রেনাল অ্যাডেনোমা রিলিজ করতেছে বেশি বেশি কর্টিসল। এই কর্টিসলটা কি করে? এই কর্টিসলটা পিটুইটারির অ্যাড্রেনোকর্টিকোট্রপিক যে হরমোন আছে, সেই হরমোনটাকে সাপ্রেস করে। সো ডিউ টু নেগেটিভ ফিডব্যাক, এসিটিএস লেভেল অর্থাৎ অর এসিটিএস হরমোন, এসিটিএস গেট সাপ্রেসড। ওকে, সো প্রবাবলি নাম্বার অপশন ই উইল বি দ্য আনসার। ওকে, আমরা অপশনটা দেখি আপনার। ওকে, সো দেখেন এখানে বলছে ফাংশনিং অ্যাড্রেনাল অ্যাডেনোমা প্রডিউস এক্সেসিভ লেভেল অফ কর্টিসল। সো এই এক্সেসিভ ভাইয়া লেভেল অফ, আপনি কি শুনতেছেন আমার কথা? জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি তো এতক্ষণ হ্যাঁ, ছিলাম না এটা জি আপু, হ্যাঁ। শুনছিলাম। সো এক্সেসিভ লেভেল অফ কর্টিসল, এই যে কর্টিসলটা বাড়তেছে ডিউ টু অ্যাড্রেনাল অ্যাডেনোমা। অ্যাড্রেনাল অ্যাডেনোমা অটোনোমাসলি কর্টিসল সিক্রেট করতেছে। সো এই কর্টিসল সিক্রেশনের কারণে এক্সেসিভ কর্টিসলটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে যে তার মাদার গ্ল্যান্ড যেখান থেকে তার সিগন্যালটা আসছে, দ্যাট মিনস এসিটিএস, সেই এসিটিএস প্রোডাকশনটাকে কমায় দিচ্ছে। সো নেগেটিভ ফিডব্যাক এখানে আমরা পাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখেন। এখানে বলেছে, আমি আগেই বলেছি কোয়েশ্চেন পড়ার সিস্টেম হচ্ছে আপনাকে মানে কোয়েশ্চেন আনসার করার প্রথম 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 শর্ত হচ্ছে আপনাকে আগে কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনে কি চাচ্ছে? আপনি খুব বড় একটা স্টেম পড়ে আসলেন, দেখলেন যে স্টেমের নিচে ডায়াগনোসিস বলেই দেওয়া আছে, কিন্তু আপনার কাছে ডায়াগনোসিস চায় নাই, সেখানে কি চাইছে? অন্য কিছু একটা চাইছে। সো আপনাকে অলওয়েজ আগে কোয়েশ্চেনে দিকে তাকাইতে হবে যে মানে কোয়েশ্চেনে কি চাচ্ছে। তো কোয়েশ্চেন যদি কিছু চায় আপনি সেটা বুঝতে পারতেছেন, পাশাপাশি অপশনে একবার আপনি চোখ বুলাইতে পারেন। অপশনসে চোখ বুলাইলে কি হবে? আপনি বুঝে যাবেন যে আসলে কোন সিস্টেম থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে, তাই না? দেখেন এখানে সিস্টেমটা, আপনি অপশনস গুলো দেখেন। গ্লুকোজ টলারেন্স টেস্ট, ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া টেস্ট, মেজারমেন্ট অফ দ্য সেরাম গ্রোথ হরমোন following exercise, measurement of serum insulin like growth factor concentration। দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে আসলে এটা এন্ডোক্রাইনোলজি থেকে কোয়েশ্চেন হয়েছে। সো আপনার কিন্তু কনসেন্ট্রেশনটা তখন এন্ডোক্রাইনের দিকেই চলে যাবে। সো দেখেন এখানে কোয়েশ্চেনে স্টেমটা দেখেন, এ 44-year-old man is surprised to find that he can't easily get his feet into pair of shoes that he last wore 5 years ago। সো সে 5 বছর আগে যে শুটা কিনেছিল, সেটা তার এখন পায়ে লাগছে না। ওকে, she goes to buy a new pair and is told that
his shoe size has increased. He searches on the internet for an explanation and deciding that he could have acromegaly. ওকে, সো সে মানে ওয়েবসাইট থেকে বা যাই হোক যেভাবে হোক বুঝে গেল যে তার অ্যাক্রোমেগালি হতে পারে। সো নাও হি কনসাল্টস হিজ জিপি। দ্য জিপি হ্যাজ নট seen him for several years and thinks his appearance has changed. তার জিপি তাকে চিনতে পারছে না। সো জিপি বলছে যে তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়েছে। সো এটা আসলে তো এখন আর বলার মানে অপেক্ষা রাখে না যে এটা আসলে একটা অ্যাক্রোমেগালির একটা কন্ডিশন, অ্যাক্রোমেগালি। সো অ্যাক্রোমেগালিতে এখানে কোয়েশ্চেন চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট ইউজফুল ফার্স্ট লাইন টেস্ট। আমি বিফোর আপনাদের কাছে আনসারে আমি এক নম্বর কোয়েশ্চেন যেটা হয় ইনভেস্টিগেশন রিলেটেড আমরা ইনিশিয়াল টেস্ট কোনটা করি, অ্যান্ড পরের অন্য কোয়েশ্চেনটা হয় যে আপনি কনফার্মেটরি টেস্ট কোনটি আপনার। সো ইনিশিয়াল টেস্ট যদি বলে বা ফার্স্ট লাইন টেস্ট যদি বলে তাহলে প্লিজ আমাকে কেউ বলবেন, আপনার কেউ আনসার করবেন ফার্স্ট লাইন টেস্ট ফর অ্যাক্রোমেগালি কোনটা এখানকার মধ্যে। ভাই এটা লেটে ই নাম্বারটা ইয়েস, ই নাম্বারটা আনসারটা পড়েন প্লিজ। মেজারমেন্ট অফ সিরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1 কনসেন্ট্রেশন। IGF-1 কনসেন্ট্রেট। কেউ কি অপোজ করতে চান, কেউ কি বলতে চান অন্য কিছু, কেউ কি মানে এটা ডিনাই করতে চান বা বলতে চান অন্য কিছু হতে পারে? ওকে, আনসার এটাই আসলে মেজারমেন্ট অফ দ্য সেরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। আমাকে কেউ বলতে পারবেন কনফার্মেটরি টেস্ট কোনটা? ভাই গ্লুকোজ টলারেন্স টেস্ট উইথ মেজারমেন্ট অফ মানে ওই যে সিরিয়াল গ্রোথ হরমোন, ওইটাই তো। আচ্ছা, একটু ভালো করে বলেন, একটু ভালো করে কেউ বলেন। ভাই আর যে এ নাম্বার, হ্যাঁ এটা হবে ওজিটিটি, অর্থাৎ ঠিক আছে, ওজিটিটি প্লাস হলো যে সিরিয়াল মেজার সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট আর কি ওটা। ভেরি গুড। সো আমরা কনফার্মেশনের জন্য ফর কনফার্মেশন আমরা কি করব, ওজিটিটি উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট, এন্ড ফর দ্য ইনিশিয়াল ইনিশিয়াল কন্ডিশন আমরা কি করব, এটা সেরাম ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর করব। কেন এটা আমরা করি, কেউ কি একটু এক্সপ্লেন করতে পারবেন? কারো জানা আছে? না হলে আমি বলে দিব, প্লিজ একটু রেসপন্স করার চেষ্টা করবেন সবাই। সো কেন আমরা IGF-1টা করি, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটা ইনিশিয়ালি করি? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কেন করা হয়? কারণ এটার হাফ লাইফটা লং। আমি আগে বলেছিলাম, মনে পড়ে আপু? ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের হাফ লাইফটা লং। সো আপনি যদি গ্রোথ হরমোন মেজার করেন, গ্রোথ হরমোন ইজ পালসেটাইল ইন নেচার। গ্রোথ হরমোন কি? পালসেটাইল ইন নেচার। সো if you measure growth hormone during a time, যে একটা সময় আপনি গ্রোথ হরমোনটা মেজারমেন্ট করলেন, বাট ওই টাইমে গ্রোথ হরমোনটা কিন্তু নর্মাল থাকতে পারে, বিকজ গ্রোথ হরমোন সিক্রেশন ইজ পালসেটাইল। সো ডিউ টু দ্য পালসেটাইল নেচার অফ গ্রোথ হরমোন একটা সময় সে কম থাকে, একটা সময় সে বেশি থাকে। বাট ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং অ্যাক্রোমেগালি, তার IGF-1 কিন্তু রিলিজ হয় এবং এই IGF এর হাফ লাইফটা অনেক লং। এটাকে আমরা যে কোনো সময় পরীক্ষা করলে, এটা যদি গ্রোথ হরমোন এক্সেসিভ গ্রোথ হরমোন তার রিলিজ হয় কোনো কন্ডিশন ফ্রম অ্যাক্রোমেগালি, আমরা কিন্তু যে কোনো সময় বেশি পাবো। ওকে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, what is the most likely cause of this clinical picture? So HIV, একটা 42 year একটা ম্যান, লং স্ট্যান্ডিং HIV। ওকে, সে আপনার কাছে এসছে রিভিউয়ের জন্য, ফর রিভিউ। হি হ্যাজ বিন টেকিং অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ফর 5 years and has relatively free of associated disease. So তার HIV এর কোনো সিমটমস এখন নেই। You notice on examination that he appears to have lost subcutaneous fat on his arms, legs and face, increased deposition of fat around the abdomen, and his lipids are also normal. So একটা HIV পেশেন্ট, সে সাবকিউটেনিয়াস ফ্যাট লস হচ্ছে তার আর্মস, লেগস এন্ড ফেসে, এবং সে বলছে আপনাকে তার ফ্যাট ডিপোজিশন হয়েছে অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন, with a raised triglyceride level and a low
density lipoprotein cholesterol level. So what is the most likely cause of this clinical picture? হ্যাঁ, কেউ কি আমাকে বলতে পারবেন এটা কি হতে পারে? অ্যান্টিরেট্রোভাইরাল রিলেটেড লাইপোডিস্ট্রফি। এখানে কোন ড্রাগটা করতে পারে তার অ্যান্টিভাইরাল রিলেটেড লাইপোডিস্ট্রফি? হ্যাঁ, এইচআইভি এটা হ্যাঁ, অ্যান্টিরেট্রোভাইরাল কোন ড্রাগটা করতে পারে? এখানে হলো কিন্তু আরেকটা ক্লু আছে, দেখেন ট্রাইগ্লিসারাইডটাও বেশি আছে। জি, ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে। মানে কেউ বলতে পারবেন? দেখেন এখানে আসলে কিন্তু এটা মূলত ড্রাগ রিলেটেডই আপনার একটা কন্ডিশন, তাই না? সো এটা অ্যান্টিরেট্রোভাইরাল রিলেটেড লাইপোডিস্ট্রফিটাই হবে, তাই না? কারণ এখানে শোনেন, আমি এর আগে বলেছিলাম যে আমি হয়তো ইনফেকশাস ডিজিজ আপনাদের এখনো পড়াইনি, যে অন্যদের হয়তো বলেছিলাম যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি মেইনলি আপনার প্রোটিয়েজ ইনহিবিটর, হ্যাঁ? প্রোটিয়েজ ইনহিবিটরগুলো কি করে থাকে? প্রোটিয়েজ ইনহিবিটরগুলো কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল অথবা ফ্যাট যে বা লিপিড যে প্রোফাইল আছে সেই লিপিড প্রোফাইলটাকে কিন্তু অল্টার করতে পারে। সো এই ড্রাগটার কথা মনে হয় বলা হয়নি। মানে আমি বলা হয়নি না? সিনারিও আচ্ছা, ঠিক আছে। বলা ওকে, হয়নি। ঠিক আছে, ঠিক আছে। এটা আমরা পড়বো সামনে, সমস্যা নেই। বাট এখানে কেসটা হচ্ছে পেশেন্ট একটা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পাচ্ছিল ফর 5 ইয়ার্স। সো এই 5 ইয়ার্স রেট্রোভাইরাল থেরাপি পাওয়ার পর পেশেন্টের ফিচারস হচ্ছে লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, মানে জায়গা থেকে তার ফ্যাট লস হয়েছে এবং তার অ্যাবডোমেন অর্থাৎ এই সেন্টার অফ দ্য অ্যাবডোমেন লাইক অর্থাৎ কুশিংগয়েড ফিচার একদম দেখেন আপনি কিন্তু এইচআইভি ড্রাগ সে খেয়েছে বাট ফিচার্স কিন্তু কুশিংগয়েড একদম, তাই না? একদম কুশিংগয়েড ফিচার। সো অ্যাজ দ্য সার্ভাইভাল অফ এইচআইভি পজিটিভ পিপল ইমপ্রুভস, মোর কমপ্লিকেশনস অফ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি আর বিকামিং অ্যাপারেন্ট। সো সার্ভাইভাল যদিও বাড়ছে এখন এইচআইভিতে, বাট অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির যে কমপ্লিকেশন সেই কমপ্লিকেশনগুলো কিন্তু আমাদের কাছে এখন বেশি অ্যাপারেন্ট হচ্ছে। So this include a lipodystrophy type syndrome that is characterized by loss of peripheral and facial subcutaneous fat, but with increased abdominal and visceral fat deposition. There is also an increase in the size of the dorsocervical fat pad, that means buffalo hump, মানে একদম আপনার টিপিক্যাল কুশিংগয়েড ফিচার, তাই না? This fat redistribution is associated with a group of abnormalities that is usually associated with insulin resistance, such as impaired glucose tolerance, low HDL যেটা ভালো কোলেস্টেরল সেটা কম, and cholesterol level and high triglyceride level. Glitagens can be used to treat the condition, although some trials have proved equivocal. So এখানে আপনাকে মাথায় রাখতে হবে মেইনলি ড্রাগ ইনডিউসড কি হচ্ছে এখানে? ড্রাগ ইনডিউসড পেশেন্টের ফেশিয়াল লস হচ্ছে এবং ড্রাগ ইনডিউসড অ্যাবডোমিনাল ফ্যাট ডিপোজিশন হচ্ছে, মানে এটাকে বলে রিডিস্ট্রিবিউশন। কেমন? রিডিস্ট্রিবিউশন মানে ফ্যাটগুলো জায়গায়, মানে যে সকল জায়গায় থাকার কথা সেখানে না থেকে রিডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাবডোমেনের দিকে, এবং আরেকটা জায়গাতে ডিপোজিশন হচ্ছে সেটা ডরসো সার্ভাইকাল ফ্যাট প্যাডে। কেমন? ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তো? ওকে, তাহলে এটা মূলত মনে রাখবেন কোন জিনিসটা করে, মেইনলি প্রোটিয়েজ ইনহিবিটর। ওকে, প্রোটিয়েজ ইনহিবিটর মূলত এটা করে থাকে। কেমন? প্রোটিয়েজ ইনহিবিটরের মধ্যে কি কি আছে আপনারা বলতে পারবেন? একটু লিখে রাখবেন, কেমন? এটা একটু নোট লিখে রাখবেন। মেইনলি প্রোটিয়েজ ইনহিবিটর যেটা সেটা হলো এখানে কালপ্রিট, এখানে যে যদিও ড্রাগটা বলে দেয়নি, বাট এখানে কালপ্রিটটা হইলো আপনার রিটোনাভির। কেমন? কি নাম? রিটোনাভির। ওকে, ওকে। আমি সামনে পড়াবো মানে ভির যে সকল ড্রাগের শেষে নামের শেষে ভির থাকবে, ভিআইআর থাকবে, সেগুলো মূলত প্রোটিয়েজ ইনহিবিটর। কেমন? সো প্রোটিয়েজ ইনহিবিটর। ওকে, তো এরপরে কোয়েশ্চেন আমরা আসতেছি।
Which of the following is likely to be the underlying cause of his hypercalcemia? Hypercalcemia কজটা আপনার কাছে জানতে চেয়েছে। সো দেখেন একটা 74 year old man, একটা এল্ডারলি ম্যান আপনার কাছে এসছে অ্যাবনর্মাল চেস্ট এক্সরে নিয়ে, রিভিলিং এ রাইট হাইলার মাস। সো এ 74 year উইথ হাইলার মাস অ্যান্ড কোয়েশ্চেনে চাচ্ছে হাইপারক্যালসেমিয়ার কারণ। So he is noted to have a markedly raised corrected calcium level of 3.25, so high calcium level. Apart from a mildly raised urea level due to dehydration, his other renal function testing is normal. He also has a normochromic normocytic anemia with a hemoglobin of 100 gram per deciliter. Phosphate and vitamin D are normal and parathyroid hormone is low. So এখানে পেশেন্টের হাইপারক্যালসেমিয়ার কারণটা কি? হাইলার মাস অ্যান্ড 40 years হিস্ট্রি অফ স্মোকিং একটা পেশেন্টের, এখানে কেন তার হাইপারক্যালসেমিয়া হলো? আমাকে এটা কেউ কি বলতে পারবে? রেস্ট প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন? ভেরি গুড, এক্সিলেন্ট। বাট আমাকে এখানে কি বলতে পারবেন আপনারা কেউ যে আসলে এখানে ডায়াগনোসিসটা কি? এটা তো লাং ক্যান্সার, তাই না? এটা তো লাং ক্যান্সার ডায়াগনোসিস, জি ভাই। এটা তো কনফার্ম। বাট কোন টাইপ অফ লাং ক্যান্সার আমাকে প্লিজ বলবেন যে এটা কোন টাইপ অফ লাং ক্যান্সার, অর্থাৎ কোন লাং ক্যান্সার গুলোতে নরমালি প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড রিলিজ হয়। এই প্যারাথাইরয়েড হরমোন পেপটাইডটা কি করে? ক্যালসিয়ামকে বেশি বেশি রিঅ্যাবজর্ব করায়, অথবা ক্যালসিয়ামকে বোনস থেকে রিজর্ভ করায়, মানে বের করে নিয়ে আসে। হয় এই প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইডগুলা বোনস থেকে ক্যালসিয়াম বের করে আনে, অথবা এরা কি করে? গাট থেকে ক্যালসিয়ামকে বেশি বেশি রিঅ্যাবজর্ব করার চেষ্টা করে। সো এখন এখানে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড যে রিলিজ হচ্ছে ডিউ টু আন্ডারলাইং কার্সিনোমা, কারণ এখানে তার হিস্ট্রি 40 years অফ সিগারেট স্মোকিং, এবং এই চেস্ট এক্সরে ইজ এভিডেন্স বাই এ হাইলার মাস। সো এখানে কেন আপনার এই মানে কোন ক্যান্সারটা আসলে ইম্পর্টেন্ট আমাদের মানে মনে রাখতে হবে? কোন ক্যান্সারটা মানে বেশি এই এই সিমটমটা করে থাকে, বা এই কন্ডিশনটা করে থাকে? আমাকে কেউ বলবেন কোন ক্যান্সার? স্মল সেল লাং ক্যান্সার নাকি? না, হয় নাই। আর কেউ বলবেন? এটা মূলত আমি পড়েছিলাম, হয়তোবা একটু মনে করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে স্কোয়ামাস সেল লাং ক্যান্সার, তাই না? স্কোয়ামাস সেল লাং ক্যান্সার মনে পড়েছে এখন? দেখেন এখানে লেখা আছে, এই যে পেশেন্ট উইথ HHM, দ্যাট মিনস হাইপার ক্যালসেমিয়া অফ ম্যালিগনেন্সি। আমরা পড়েছিলাম হাইপার ক্যালসেমিয়া এর কারণগুলোর মধ্যে ম্যালিগনেন্সি একটা কারণ, তাই না? সো হাইপার ক্যালসেমিয়া অফ ম্যালিগনেন্সি, দ্যাট মিনস পেশেন্টস উইথ হাইপার ক্যালসেমিয়া অফ malignancy most often have squamous cell carcinoma of lung, head or the neck or bladder, breast or ovarian carcinoma. They typically have advanced disease and a poor prognosis. Okay, the most common cause of hypercalcemia in patients with non-metastatic solid tumor and in some patients with Hodgkin lymphoma is a secretion of parathyroid hormone related peptide. সো এখানে কি হয় আসলে? প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড বেশি বেশি ক্যালসিয়ামকে ব্লাডে নিয়ে আসে, যার কারণে পেশেন্টের হাইপার ক্যালসেমিয়ার ফিচার্স পাওয়া যায়। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, সেটা হচ্ছে পেশেন্টের কিন্তু প্যারাথাইরয়েড হরমোনটা লো থাকবে। আপু, কেন প্যারাথাইরয়েড হরমোনটা লো থাকে আমাকে একটু বলবেন যে কেউ? প্যারাথাইরয়েড হরমোনটা এখানে লো থাকে কারণটা হচ্ছে এই যে প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড, এই পেপটাইড গুলো অলমোস্ট সিমিলার টু প্যারাথাইরয়েড হরমোন। সো ব্লাডে যখন এইগুলো রিলিজ হয়, সো এগুলো ক্যালসিয়ামকে বাড়ায়। ক্যালসিয়াম অর্থাৎ হাইপার ক্যালসেমিয়া তখন নেগেটিভ ফিডব্যাক দিয়ে প্যারাথাইরয়েড হরমোনটাকে বন্ধ করে দেয়। ওকে আপু, ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। সো হাইপার ক্যালসেমিয়া হেয়ার ইজ সাপ্রেসিং দ্য প্যারাথাইরয়েড হরমোন লেভেল। কেমন? ওকে, ক্লিয়ার? জি। ভাইয়া মাঝখানে রিউমেটোলজি পড়তেছি তো এন্ডোক্রাইন অনেক কিছুই মনে হয় ভুলে গেছি। আপু, এগুলো কিন্তু আমি পড়িয়েছি আপনাদের। জি জি। জি, ওকে। একটু একটু রিকল করতে হবে আপু, ঠিক আছে? একটু রিকল করতে হবে, একটু যেটা কনফিউশন থাকবে দেখে নিতে হবে। আর আমাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে কোনো সময়, যে কোনো কনফিউশনের জন্য। ওকে ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ফাইন্ডিং অন এক্সামিনেশন অ্যান্ড রুটিন টেস্টিং? দেখেন, মোস্ট লাইকলি ফাইন্ডিং অন এক্সামিনেশন অ্যান্ড রুটিন টেস্টিং। সো 34-year-old accountant
accountant is referred to you with a history of diabetes mellitus since the age of 16 years. So তার ডায়াবেটিসটা 16 বছর আগে থেকে। He is a methodical man and appears always to have striven to maintain reasonable metabolic control of his condition. সো সে খুবই স্ট্রিক্ট, সে মেটাবলিক কন্ডিশন মেনটেন করার জন্য খুবই স্ট্রিক্ট while managing a normal lifestyle. Okay, so what is the most likely finding on examination and routine testing? Okay, so a raised albumin creatine ratio in the urine, absent ankle jerks, anti-thyroid antibodies, background retinopathy, and macroproteinuria on urinary dipstick. So 16 বছর হলো তার ডায়াবেটিস, তাই না? 16 বছর হলো তার ডায়াবেটিস, তাই না? তো এখন আপনি কি পেতে পারেন রুটিন টেস্টে? 16 বছর হলো একটা মানুষের যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা কি পেতে পারি? ভাইয়া, 16 বছর ধরে এই রেজড অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও ইন ইউরিন, অর্থাৎ এই সকল পেশেন্টের আমরা শুনেন মাইক্রো অ্যালবুমিনুরিয়া যেমন পাইতে পারি, এই সকল পেশেন্টের সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটা হচ্ছে ইন্ডিকেট করেছে এখানে রেটিনোপ্যাথি, হ্যাঁ। সো প্রোগ্রেসিভলি there is chance of developing retinopathy with increasing duration with diabetes. Okay, so diabetes এর ডিউরেশন যত বাড়ে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আপনি পাইতে পারেন, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইনিশিয়াল স্টেজেও আপনি পাইতে পারেন, বাট 16 বছর হলো ডায়াবেটিস আপনাকে যখন বলবে একটা কথা, অর্থাৎ 10 ইয়ার যদি পার হয়ে যায় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে পেশেন্টের রিস্ক থাকে ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি ডেভেলপ করার। এই জন্য আমরা সবসময় বলি ডায়াবেটিক পেশেন্টদের 6 মান্থলি আপনাকে কিন্তু আই চেক আপ করাইতে হয়। 6 মান্থলি এনএইচএস বলে 6 monthly you have to do or you have to refer the patient to the eye corner every 6 months. Okay, so standardized methods of assessing retinopathy including retinal photography have revealed that 97% of insulin dependent diabetics have some evidence of retinopathy. Okay, সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জেস অ্যাট দ্য লিস্ট, মানে অ্যাট লিস্ট আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পাবেন যাদের ইনসুলিন লাগে। এই পেশেন্টটার এটা তো টাইপ 1 ডায়াবেটিস, এটা তো কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? কারণ তার 16 বছর হলো ডায়াগনোসিস হয়েছে। সো 16 বছর হলো ডায়াগনোসিস হলে তার দেখেন এখন তার বয়স 34, তাহলে এটা খুবই আর্লি এজে একটা ডায়াবেটিস, তাই না? হয় এটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং, অথবা এটা হলো টাইপ 1 ডায়াবেটিস, ইজন্ট ইট আপু? সো এখন আপনি দেখতে পাইলেন যে এটা একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। সো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসে আপনাকে মাথায় রাখতে হবে উইদিন 10 to 15 ইয়ার্স এই সকল পেশেন্টের অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি ডেভেলপ করে। কেমন? সো অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি ডেভেলপ করে। ওকে, এছাড়াও কি হতে পারে দেখেন, হ্যাভ প্রলিফারেটিভ চেঞ্জেস, অর্থাৎ ডায়াবেটিক প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি retinopathic changes 20 years after the diagnosis. So আমরা at least যাদের ইনসুলিন লাগে, মোস্ট ইম্পর্টেন্টলি টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে, তাদের আমরা 15 বছরের মধ্যে অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি পাবো, যদিও স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল থাকে। এবং আরেকটা জিনিস, আরেকটা হাফ পপুলেশনের আমরা কি পাবো? প্রলিফারেটিভ চেঞ্জ পাবো। ওকে, so background retinopathy in half of the patients and another half আপনার কি হতে পারে? proliferative changes হতে পারে 20 years after diagnosis. ওকে, সো এখানে 15 বছর ছিল, আপনাকে মাথায় রাখতে হবে there can be background retinopathy despite having the good control of diabetes. Okay, what is the name of the rash that she is most likely has? আমি মাঝখানে একটু ছিলাম না, মানে Okay, নেটের সমস্যা। ঠিক আছে। So what is the name of the rash that she most likely has? Okay, so এখানে র্যাশটার নাম জানতে চেয়েছে। ওকে, সো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া আছে তার, প্রেজেন্স টু হার এন্ডোক্রাইনোলজিস্ট বিকজ অফ এ রিসেন্ট ডায়াগনোসিস অফ দ্য টাইপ 2 ডায়াবেটিস। সো মেন-1 syndrome সাথে টাইপ 2 ডায়াবেটিস। She also unintentionally lost 5 kg in weight. The endocrinologist notices a rash.
সো এখানে এটা টাইম এটা আমি নেক্রোলাইটিক মাইগ্রেটরি এডিমা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু শেষ করতে দিবেন। সো মেন ওয়ানের সাথে আপু আমাকে একটু বলবেন আপনারা কেউ, লাবণী আপু বাদে, মেন ওয়ান কার কার সাথে অ্যাসোসিয়েটেড আমাকে কি একটু বলবেন? মেন ওয়ানের সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড? কারো জানা জানা আছে মেন ওয়ানের সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড? মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়ার সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড? হ্যালো, আচ্ছা ঠিক আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়ার সাথে আমরা জানি প্রথম কথা হচ্ছে পেশেন্টের কি থাকতে পারে? আপু বলেন, লাবণী আপু বলেন। হ্যাঁ, এটা হলো প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকতে পারে, গ্লুকোনোমা, প্রথম থেকে তারপরে আসেন, ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা। আপু প্রথম থেকে আসেন। পিটুইটারি, পিটুইটারি টিউমার, পিটুইটারি টিউমার আমি বলেছি 3P, মেন টাইপ 1 3P দিয়ে মনে রাখবেন আপনারা। একটা হচ্ছে পিটুইটারি, দ্যাট মিনস পিটুইটারি টিউমার এনি কাইন্ড অফ, সেটা হইতে পারে সিক্রেটরি টিউমার অর নন সিক্রেটরি টিউমার। Secondly, parathyroid hyperplasia. So pituitary tumor, another P is parathyroid hyperplasia, another P is প্যানক্রিয়াস, another P is কি? প্যানক্রিয়াস, অথবা এটা মনে রাখবেন পেট, পেট মানে অ্যাবডোমেন, অ্যাবডোমেনের যে কোনো টিউমার। অর্থাৎ তিনটা জায়গাতে এখানে নিওপ্লেশিয়া থাকবে। এই জন্য আপনাকে বলতেছি এটাকে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেশিয়া। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেশিয়াতে কোথায় কোথায় থাকতেছে ওয়ানে? তাহলে ওয়ানে থাকতেছে পিটুইটারিতে, প্যারাথাইরয়েডে অ্যান্ড পেটের ভিতরে যে কোনো টিউমার, লাইক হইতে পারে পেশেন্টের গ্যাস্ট্রিনোমা, হইতে পারে পেশেন্টের ইনসুলিনোমা, হইতে পারে পেশেন্টের গ্লুকাগোনোমা। ওকে, সো এই তিনটাই মূলত মোস্ট কমন জিআই টিউমার্স দ্যাট উই ফাউন্ড ইন মেনু টাইপ 1। সো এখানে মূলত ডায়াগনোসিস হয়েছে তার টাইপ 2 ডায়াবেটিস এর সাথে যদি পেশেন্টের এক ধরনের র্যাশ আমরা পাই, তাহলে কিন্তু আমরা এটা চিন্তা করি গ্লুকাগোনোমা, তাই না? এটা আমরা চিন্তা করি গ্লুকাগোনোমা, তাই না? গ্লুকাগোনোমাতে আমরা যেই র্যাশটা পাই সেই র্যাশটার নাম, তো এখানে গ্লুকাগোনোমা ইজ দ্য অ্যাবডোমিনাল টিউমার হেয়ার। সো গ্লুকাগোনোমাতে আমরা যেই র্যাশটা পাই সেই র্যাশটার নাম জিজ্ঞেস করেছে, সেই র্যাশটার নাম হচ্ছে নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইদেমা, নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইদেমা। সো the diagnosis is here glucagonoma, which is associated with the rash as in 75% of cases. The lesion starts with an indurated erythema at the perineum. আমি আগেই বলেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, এটা ছবিও দেখিয়েছিলাম, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। পেরিনিয়াম থেকে এটা শুরু হয় এবং এটা কিন্তু নিচের বাটক হয়ে নিচের দিকে যায়, এবং এখানে কিন্তু পেশেন্টের ব্লিস্টার থাকে। সো ব্লিস্টার গুলো আবার কি হয়? ব্লিস্টার গুলো হিল হয়, ক্রাস্ট হয়, ক্রাস্ট হয়ে হিল হবে, এবং সেখানে আপনি হাইপার পিগমেন্টেড একটা স্কিন পাবেন। এবং এই প্রসেসটা শেষ হইতে মোটামুটি 14 ডেজ লাগে, এবং লেশনস ডেভেলপিং ইন ওয়ান এরিয়া হোয়াইল আদার্স আর রিজলভিং। এখানে কিন্তু র্যাশ একটা যাবে, র্যাশ একটা আসবে, এই জন্য এটাকে কিন্তু মাইগ্রেটরি বলতেছি আমরা। সো নেক্রোলাইটিক মাইগ্রেটরি, এবং এটা কিন্তু পেশেন্টের হাইপার পিগমেন্টেড থেকে যাবে, অর্থাৎ পেশেন্টের একটা জায়গায় ক্রাস্ট হবে, একটা জায়গায় হিল হবে, একটা জায়গায় ক্রাস্ট হবে, একটা হিল হবে, এবং এটা মাইগ্রেট করবে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইদেমা, এবং এটা খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার ফর গ্লুকাগোনোমা। এবং গ্লুকাগোনোমা আমরা নর্মালি মেন টাইপ 1 এর সাথে পাই। মেন টাইপ 1 মিন্স মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়া টাইপ 1। আরো দুটো টাইপ আছে, আমরা সামনের কোশ্চেন গুলোতে আমরা পাবো। ওকে, কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, না বুঝতে পারলে প্লিজ আমাকে বলবেন, কোনো হেজিটেট করবেন না কেউ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং উড ইউ ডু নেক্সট? হুইচ অফ দ্য ফলোইং উড ইউ ডু নেক্সট? আপনি পরবর্তীতে কি করতে চান? সো এ 54-year-old obese woman has been referred because of poor diabetic control. সো 54 ইয়ার উইথ পোর ডায়াবেটিক কন্ট্রোল আপনার কাছে এসছে, তো আপনি এখন কি করবেন? হুইচ অফ দ্য ফলোইং উড ইউ ডু নেক্সট? ওকে, আমরা পড়ে আসি। সো এখন সে কি কি পাচ্ছে আমাদের এখন জানতে হবে, আমাদের ড্রাগ হিস্ট্রি নিতে হবে। সো ড্রাগ হিস্ট্রিতে এখানে দিয়েছে দেখেন, গ্লাইকাজাইড পাচ্ছে 160 মিলিগ্রাম
টোয়াইস এ ডেইলি, টোয়াইস এ ডে, অর্থাৎ গ্লাইকাজাইডে কিন্তু সে সর্বোচ্চ ডোজ পাচ্ছে। ওকে, 160 টোয়াইস ডে, দ্যাট মিনস সে পাচ্ছে হচ্ছে 320, সর্বোচ্চ ডোজ সে অলরেডি এক্সিড করে ফেলেছে। সো শি হ্যাজ এ হিস্ট্রি অফ হাইপার টেনশন and that is managed with the Ramipril 10 milligram daily and indipamide. So Ramipril and indipamide সে হাইপার টেনশনের জন্য পাচ্ছে। BMI is 35 kg per meter square, that means BMI is near morbid obese. Okay, সে morbid obese এর দিকে চলে যাচ্ছে প্রায়। And there is also a history of irritable bowel syndrome. There is also a history of irritable bowel syndrome. Biochemistry results show mild raised urea, high creatinine level and alanine aminotransferase and gamma GT normal. সো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউরিয়া বেশি, ক্রিয়েটিনিন বেশি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন HbA1c কিন্তু অনেক বেশি, বিএমআইটা অনেক বেশি। আপনি কি করবেন এখন আপু? ভাই এটা সুইচ টু রাফাগ্লিনাইড। রাপাগ্লিনাইডে সুইচ করবেন? ভাই এটা না 35 না, এটা এক্সেনাটাইটের না একটা? রাপাগ্লিনাইড কি এক্সেনাটাইড? না সরি ডুলাগ্লুটাইড মনে হয়। ডুলাগ্লুটাইড কি? সরি, এটা হলো GLP-1 এক্সেনাটাইড, যে GLP-1 অ্যান্টাগনিস্ট এটা। GLP-1 জি, এটা ভেরি গুড। আমরা জানি, আপু খুবই সুন্দর বলেছেন। সো এখানে আসলে আমরা বিএমআই দেখি, তাই না? একটা পেশেন্ট যদি পোর ডায়াবেটিক কন্ট্রোল নিয়ে আসে এবং আমরা যদি দেখি তার HbA1c অনেক হাই and he is obese, morbidly obese, হ্যাঁ, অর্থাৎ বিএমআই যদি আমরা দেখি তার 35 এর বেশি, এবং যদি তার বিএমআই এর সাথে দেখি আমরা তার কোনো অ্যাডভান্স রিস্ক ফ্যাক্টর আছে, এখানে অলরেডি কিন্তু তার ক্রিয়েটিনিন অনেক বেশি এবং তার কিন্তু আন্ডারলাইং রিস্ক ফ্যাক্টর আছে। সো হাইপার টেনশন আছে, সাথে ক্রিয়েটিনিন বেশি এবং পোর ডায়াবেটিক কন্ট্রোল অন হাইয়েস্ট ডোজ অফ সালফোনাইল ইউরিয়া, এবং আপনাকে এখানে চিন্তা করতে হবে একটা ওয়েট নিউট্রাল একটা ড্রাগ, যে ড্রাগটা তার ওয়েটটাকে কমাইতে চেষ্টা করবে। ওকে, কারণ এখানে আমরা ইনসুলিন দিতে পারবো না, কারণ ইনসুলিন দিলে পেশেন্টের অলরেডি ওয়েট মানে অনেক বেশি, এখন অলরেডি ইনসুলিন দিলে ওয়েটটা কিন্তু আরো বাড়তে পারে। সো ইন দিস সিচুয়েশন obesity and poor glycemic control, both a reduction in HbA1c and weight measurement is desirable. As such, addition of a GLP-1 agonist, which may require a reduction in sulfonylurea dose is the preferred option. Okay, so sulfonylurea দিলে তার HbA1c যেমন কন্ট্রোল হবে, তার ওয়েটটাও কিন্তু কমে আসবে। ওকে, সো এখানে বলা হয়, দেখেন এখানে মূলত ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ইমপ্রুভ করবে, পাশাপাশি ওয়েট রিডাকশনও কিন্তু করবে। দেখেন 3% আপ টু 3% ওয়েট রিডাকশনও করবে। সো মডেস্ট ওয়েট রিডাকশনও করবে কিন্তু আমাদের এই জিএলপি অ্যাগনিস্ট। সো জিএলপি অ্যাগনিস্টের মধ্যে কি কি আছে আমাদের একটু জানতে হবে। জিএলপি অ্যাগনিস্টের ভিতরে আছে, আমরা জানবো সামনে, বাট মাথায় রাখবেন এক্সেনাটাইড, liraglutide and dulaglutide, these are the most common forms of GLP-1 agonist. ওকে, আমাকে কেউ বলতে পারবেন GLP-1 অ্যাগনিস্টের মানে ইম্পর্টেন্ট একটা সাইড ইফেক্ট কি? প্যানক্রিয়াটাইটিস, ভেরি গুড। আর কিছু? এটা GLP-1 এর প্যানক্রিয়াটাইটিস তো করে। আরেকটা কি করতে পারে? স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে, তাই না? স্টিভেন জনসন এটা সালফাসালাজিনও করে। আচ্ছা, আচ্ছা, এখন আমি মানে GLP-1 রিলেটেড আরো দুই একটা কথা বলবো, জাস্ট একটু আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ জিএলপি অ্যাগনিস্ট এখানে যদি আমরা তো বলি ফার্স্টলি আমরা এক্সেনাটাইড বলি ফার্স্ট লাইন, তাই না? এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড এন্ড ডুলাগ্লুটাইড। এখন দেখেন সব থেকে এই যে এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড এবং ডুলাগ্লুটাইড, এর মধ্যে এখন কোয়েশ্চেন গুলো আপনাকে কিন্তু একটু অ্যাডভান্স করতে হবে। সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এক্সেনাটাইড আপনি যখন দিবেন, এক্সেনাটাইডে কিন্তু দেওয়ার আগে আপনাকে কিন্তু দেখতে হবে পেশেন্টটা রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা। সো ইফ এ পেশেন্ট ইজ হ্যাভিং রেনাল ইম্পেয়ারমেন্ট অর his or her GFR is falling, আপনাকে কিন্তু এক্সেনাটাইড দেওয়া থেকে একটু সরে আসতে হবে। তখন আপনি কোন GLP-1 অ্যাগনিস্টটা দিতে পারবেন? তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে GLP-1 অ্যাগনিস্ট হিসেবে তখন ডুলাগ্লুটাইডকে দিতে হবে। কেমন? কারণ ডুলাগ্লুটাইডের রেনাল ইম্পেয়ারমেন্টের কোনো চান্স থাকে না। কেমন? সো ডুলাগ্লুটাইড ইজ সেফ and effective for patient with type 2 diabetes and CKD. কেমন? So in the BNF there are no cautions for the use of this drug with renal impairment. That's why আমরা কিন্তু এখানে
ডুলাগ্লুটাইডটা দিয়েছি। যদি এখানে ডুলাগ্লুটাইডের সাথে এক্সেনাটাইড থাকতো তাহলে কিন্তু আমরা এক্সেনাটাইড দিতে পারতাম না, কেমন? কারণ এখানে পেশেন্টের কি ছিল, ক্রিয়েটিনিনটা বেশি ছিল। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন? না ভাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা আসি। দেখেন, একটা 20-year-old মেল ডেভেলপ সিজার। সে শর্ট স্ট্যাচার and she is having a rounded face and she is having shortening of the metacarpal and metatarsal bones. CT demonstrates a bilateral basal ganglia calcification. আমি আজকে আপনাদের এই একটা কেস দেখাবো। আমার কাছে একটা কেস আছে, এটা আমি আপনাকে একটা কেস দেখাবো আজকে। তো শর্ট স্ট্যাচার সাথে শর্টেনিং অফ দা, আমি পড়িয়েছিলাম স্পেশালি 4th and 5th মেটাকার্পাল অর মেটাটার্সাল বোন। সো এবং ফিচার্স অফ সিজার। এটা ফিচার অফ সিজার টিউবেরাস স্ক্লেরোসিস। নো, না একদম রং। এটা সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এক্সিলেন্ট। সো এটা একটা সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের কেস, তাই না? সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম which is evidenced by the phenotypical feature of short metacarpal and short metatarsal bone, and there is also an evidence of seizure, এবং এটা আমরা এক্সপ্লেইন করব, and which is explained by কি, হাইপার কি বলেন? হাইপারক্যালসিমিয়া না হাইপোক্যালসিমিয়া বলেন? এটা হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া থাকে, যার কারণে হাইপোক্যালসিমিয়া থাকে ভাই। হাইপোক্যালসিমিয়ার কারণে সিজার হয়। বাট এখানে আপনাকে মাথায় রাখতে হবে, পেশেন্টের কিন্তু হাইপোক্যালসিমিয়া থাকতে পারে, বাট এই সকল পেশেন্টের কিন্তু বেসাল গ্যাংলিয়াতে ক্যালসিফিকেশন পাওয়া যেতে পারে ডিউ টু আননোন কজ। ওকে, সো আরেকটা নতুন আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম যে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে কি থাকে, এন্ড অর্গান রেজিস্ট্যান্স থাকে এগেইনস্ট প্যারাথাইরয়েড হরমোন, তাই না? এন্ড অর্গান, আপনার প্যারাথাইরয়েড হরমোন কিন্তু রিলিজ হচ্ছেই, বাট এন্ড অর্গান কার প্রতি রেজিস্ট্যান্স থাকে? প্যারাথাইরয়েড হরমোনের প্রতি রেজিস্ট্যান্স থাকে, তাই না আপু? সো প্যারাথাইরয়েড হরমোনের প্রতি যেহেতু রেজিস্ট্যান্স থাকে এন্ড অর্গান, তো এন্ড অর্গান কি করতে পারে না? এন্ড অর্গান ক্যালসিয়াম পেশেন্টকে ক্যালসিয়াম বাড়াইতে পারে না, তাই না? প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো আর ফসফেটকে কমানো। সো এন্ড অর্গান এর প্রতি এন্ড অর্গান কোনটা, মানে জিআই ট্র্যাক্ট বা কিডনি, প্যারাথাইরয়েড হরমোনের প্রতি রেজিস্ট্যান্স, মানে প্যারাথাইরয়েড হরমোন আছে বাট প্যারাথাইরয়েড হরমোন সেখান থেকে ক্যালসিয়ামকে ব্লাডে আনতে পারছে না, ফসফেটকে বের করতে পারছে না, তাই না? সো পেশেন্টের কিন্তু প্যারাথাইরয়েড হরমোন লেভেল হাই থাকবে, বাট পেশেন্টের কিন্তু এই ক্ষেত্রে আমরা কি পাবো? হাইপোক্যালসেমিয়া পাবো, তাই না? সো হাইপোক্যালসেমিয়া and with phenotypical features of short stature and shortening of the 4th and 5th metacarpal bone, diagnosis হয়ে যাবে hypocalcemia due to pseudo hypoparathyroidism. ওকে, ক্লিয়ার? এগুলো আমি সব থিওরির মধ্যে পড়িয়েছি, আপনারা চাইলে আরেকবার রিকল দেখে নিতে পারেন, কেমন? ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ওকে, দেখেন এখানে ডায়াগনোসিস চেয়েছে। সো এ 28-year-old ওম্যান হু ইজ 3 months পোস্টপার্টাম। কত মাস হলো সে পোস্টপার্টাম? 3 মাস। তো 3 মাস হলো সে পোস্টপার্টাম, তাই না? সো পোস্টপার্টাম লেডি এখন আসছে কি নিয়ে আপনার কাছে? হ্যাভিং নো পিরিয়ড অ্যান্ড টায়ার্ডনেস। সো 3 মাস তো নর্মালি পিরিয়ড থাকার কথা না, তারপরে হয়তো ওদের দেশের ক্রাইটেরিয়া অনুসারে তাদের পিরিয়ড হওয়ার কথা ছিল। ওকে, কারণ আমরা জানি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া থাকে, তাই না? পোস্টপার্টাম 3 মাস, তাহলে তার কিন্তু ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া থাকতে পারে। সো পিরিয়ডটা ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, বাট হি ইজ complaining of tiredness, lack of milk production, and you notice that in her case sheet that she required blood transfusion after delivery for severe postpartum hemorrhage. So after postpartum hemorrhage একটা মা আমাদের কাছে আসলো টায়ার্ডনেস নিয়ে, এবং এই টায়ার্ডনেসটা সাথে কি অ্যাসোসিয়েশন আছে? মিল্ক প্রোডাকশন কমে গেছে, দ্যাট মিন্স রিডিউসড প্রোল্যাক্টিন লেভেল, reduced prolactin, and she's having no periods, that means
her ovarian hormones are not producing at all, like তার গোনাডোট্রপিন রিলিজ হচ্ছে না পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সো এখানে আরেকটা ক্লু এখানে ছিল হচ্ছে সে পোস্টপার্টাম হেমোরেজে ছিল। তো আমরা জানি ইফ এ পেশেন্ট আপনার কাছে পোস্টপার্টাম হেমোরেজের ক্লু দিয়ে যদি কোনো কোশ্চেন দেয় কোনো সিনারিওতে, আপনাকে মাথায় রাখতে হবে পোস্টপার্টাম হেমোরেজের কারণে কি হতে পারে, পেশেন্টের পোস্টপার্টাম হাইপোপিটুইটারিজম ডেভেলপ করতে পারে। দ্যাট মিনস ওই টাইমে ব্লাড লসের কারণে পিটুইটারিতে ল্যাক অফ ব্লাড সাপ্লাইয়ের কারণে লং টার্ম অর্থাৎ কিছুদিন পরে একটা ইনফার্কশনের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আসতে পারে। যেমন পিটুইটারি হরমোন সব কমে যাবে, গ্রোথ হরমোন কমবে, প্রোল্যাকটিন কমবে, সবকিছু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং পেশেন্টের আরেকটা সিমটম হবে সেখানে কি মেন্স ইরেগুলারিটি। ওকে, মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলারিটি। সো এটা আসলে কি ডায়াগনোসিস? শিহান সিনড্রোম। syndrome. Okay, so it's a hypopituitarism following pregnancy complicated by hemorrhage at the time of delivery. So, fits with the clinical picture in this case. The postpartum hemorrhage and associated hypotension are thought to cause pituitary infarction. Okay, so the postpartum hemorrhage and associated hypotension are thought to cause the pituitary infarction. Or the pituitary blood supply কমে যাবে। So, patient fail to lactate fail to lactate এর ভালো টার্ম হচ্ছে agalacturia. Okay, and she remains amenorrheic after delivery and also develop other pituitary hormone deficiencies of the thyroid and adrenal axis. সে কিন্তু থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সিতেও ভুগবে, যেটা এখানে দেয় নাই, অ্যাড্রেনাল হরমোনের ডেফিসিয়েন্সিতেও সে ভুগবে। ওকে, এই লাইনটা আপনারা আরেকবার একটু পড়েন, এই প্রথম থেকে এই ব্যাখ্যাটা। It is hypopituitarism following pregnancy complicated by hemorrhage at the time of delivery, and so fits with the clinical picture in this case. The postpartum hemorrhage and associated hypotension are thought to cause pituitary infection. Patient failed to locate agalacturia and remain amenorrheic after delivery, and also develop other pituitary hormone deficiency of the thyroid and adrenal axis. ওকে, বুঝতে পারছেন আপনারা এটা Yes. সবাই? আচ্ছা, পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং diagnosis is the most likely to fit with this clinical picture? Okay, a 42-year-old woman presents with difficulty to treat hypertension. So difficulty to treat hypertension, and she's taking ramipril, atenolol, and brandroflumetazide. সো সে তিনটা ড্রাগ পাচ্ছে, একটা ফিমেল, তারপরেও তার কি হচ্ছে না, তারপরে তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এক সেকেন্ড। তাহলে এখানে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগনোসিস ইজ মোস্ট লাইকলি টু ফিট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার দেখেন। তাহলে এখানে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, তার হাইপোক্যালেমিয়া আছে। সো হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, আমাকে ডিটিগুলো বলবেন একটু কেউ, হাইপোক্যালেমিয়া হাইপারটেনশন ডিফারেন্সিয়ালস। ভাইয়া কন সিনড্রোম, ইয়েস, ভেরি গুড। তারপর লিডেল সিনড্রোম, লিডল সিনড্রোম, ইয়েস।
তারপরে হইলো ইয়ে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে তো হবে। ওকে, আর আম, আর তারপরে হাইপোক্যালেমিয়া হবে কন সিনড্রোম, তারপর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, লিডেল সিনড্রোম, তারপর রেনাল আর্টারি স্টেনোসিসে হাইপারটেনশন থাকে, ওখানে হাইপারক্যালেমিয়া থাকবে, তাই না? হাইপারক্যালেমিয়া থাকবে, জি Yes, ওখানে ওটা আরেকটা থাকে। ছিল কার্বেনক্সিলন ইউজ, তাই না? কার্বেনক্সিলন থেরাপি, এটা একটা ড্রাগ, এটা একটা কার্বেনল মেডিসিন যেটা মূলত কি করতে পারে, হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন করতে পারে। হাইপারটেনশন করতে পারে। ওকে, সো এখানে আসলে কন আমরা তো সিনড্রোম হবে জানি সাথে। আসলে মোস্ট ইম্পর্টেন্ট কজ of 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 resistant hypertension with hypokalemia in a young woman, especially in a young woman, and there is evidence of low plasma renin and elevated aldosterone ratio, তাই না? লো রেনিন লো রেনিন and হাই অ্যালডোস্টেরন, এটা কি তাহলে? এটা আসলে কি? কন প্রাইমারি সিনড্রোম, হাইপার অ্যালডোস্টেরিজম, তাই না? সো প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিজম এর মেইন কজটা কি তাহলে? এখানে কোনটা হবে? কন সিনড্রোম ভাইয়া। কন syndrome. Very good. Excellent. As this woman has secondary hypertension, the combination of hypokalemia, suppressed renin ratio, and elevated aldosterone ratio is indicative of hyperaldosteronism. অর্থাৎ আমরা জানি এখানে কি, আপনারা একটু কান কান খোলা রেখে শুনেন ভালো করে, যে কন সিনড্রোমে আসলে কি হয়। কন সিনড্রোমের আসলে কি হয়, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন রেশিওর কি হয়, আমি আপনাদের বুঝাই, একটু দেখেন আবারও। কন সিনড্রোমে পেশেন্টগুলার প্রথম প্রথম এবং যদি বলে প্রথম সবথেকে বেশি কজ কোনটা কন সিনড্রোমের, আপনাকে মাথায় রাখতে হবে বায়োল্যাটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, তাই না? সো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়ার কারণে পেশেন্টের কি হয়, বেশি বেশি ওই হাইপারপ্লাসিয়া হওয়ার গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। এই অ্যালডোস্টেরনটা কি করে? অ্যালডোস্টেরনটা নেগেটিভ ফিডব্যাক দেয় রেনিনকে, তাই না? সো অ্যালডোস্টেরন যখন রেনিনকে নেগেটিভ ফিডব্যাক দেয়, তো রেনিন কিন্তু তখন সাপ্রেস হয়ে যায়, ঠিক আছে না? তাহলে এটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কারণে রেনিন সাপ্রেস হয়ে যাওয়া। দ্যাট মিনস সাপ্রেশন অফ রেনিন ডিউ টু হাইপার অ্যালডোস্টেরনিজম, তাই না? তাহলে এখানে কিন্তু হাইপার অ্যালডোস্টেরনিজমটা হচ্ছে মেইন প্যাথোলজি। তার মানে ডায়াগনোসিসটা হবে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, ওকে, বা কন সিনড্রোম। যদি আমরা এটাকে আপু রেনাল আর্টারি স্টেনোসিস বলতে চাইতাম, তাহলে কি বলতে হতো আপু? এটা কোন ধরনের অ্যালডোস্টেরনিজম হইতো? ভাই আহ, যখন আমাকে বলেন, রেনাল রেনাল আর্টারি আর্টারি স্টেনোসিসে কোন ধরনের হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি হয় ভাইয়া। সেকেন্ডারি, ভেরি গুড। কেন? কারণ ওখানে রেনাল ব্লাড ফ্লো কমে ডিউ টু রেনাল স্টেনোসড রেনাল আর্টারি। রেনাল জি ব্লাড ফ্লো কমার কারণে কি হয়? রেনাল ব্লাড ফ্লো কমার কারণে একটা ফিডব্যাক যায়, যার কারণে রেনাল ব্লাড ফ্লো কমে গেলেই তো আমরা জানি রেনিন রিলিজ হয়, এবং এই রেনিনটা কিন্তু অ্যালডোস্টেরনকে সিক্রেট করে, তাই না? অ্যালডোস্টেরনকে বাড়ায় দেয়। সো এখানে রেনিনও হাই পাবো, মানে রেনাল আর্টারি স্টেনোসিসে বায়োডেনিল রেনিনও হাই পাবো, রেনিন অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরনও হাই দুইটাই পাবো। হাই পাবো। আর ইয়েস, আর হাইপারক্যালেমিয়া উইথ কনসের ক্ষেত্রে, হাইপারটেনশন কনসের ক্ষেত্রে আমরা রেনিনটা লো পাবো অ্যালডোস্টেরনটা আর আমরা হাই অ্যালডোস্টেরনটা পাবো। হাই পাবো। হ্যাঁ, অ্যালডোস্টেরনটা হাই পাবো, বাট রেনিনটা কিন্তু রেনিনটা সাপ্রেসড হবে ডিউ টু হাইপার অ্যালডোস্টেরনিজম, নেগেটিভ ফিডব্যাক। ওকে, বোঝা গেছে আশা করি? ইয়েস। পরে কোয়েশ্চেন। ওকে, সো সরি, একটা কল আসছিল। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিফ্লেক্টস দ্য মোড অফ অ্যাকশন অফ সিটাগ্লিপটিন? আপু একটু আমাকে কেউ বলবেন সিটাগ্লিপটিনের মেকানিজম অফ অ্যাকশন কি? DPP4 ইনহিবিটর। ইয়েস, ডিপিপি4 ইনহিবিটর, তো ডাইপেপটাইল পেপটাইডেস 4 ইনহিবিটর, তাই না? সিটাগ্লিপটিন, ভিল্ডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিল্ডাগ্লিপটিন কি? লিনাগ্লিপ্টিন। লিনাগ্লিপটিন, তাই না? লিনাগ্লিপটিন সবকিছুই কিন্তু ডিপিপি4 ইনহিবিটর। এই ডিপিপি4 জিনিসগুলা কি? ডিপিপি4 হলো কি বলেন তো? ডিপিপি4 কি করে? ডিপিপি4 গুলা মূলত
ডিপিপি4 গুলা কি করে? ডিপিপি4 এর কাজ হলো জিএলপি গুলাকে ভেঙে দেওয়া, মানে গ্লুকাগন লাইক পেপটাইড, যেটা আমরা ইনসুলিন সিক্রেশনের জন্য খুব বড় একটা স্টিমুল্যান্ট। মানে ডিপিপি4 গুলো হলো ইনসুলিন, জিএলপি হলো ইনসুলিন সিক্রেট করার জন্য খুব বড় একটা স্টিমুল্যান্ট, যেটা জিআই ট্র্যাক্ট থেকে রিলিজ হয়, এই জিএলপি1 গুলা। এখন ডিপিপি4 গুলো খারাপ, ডিপিপি4 গুলো খুবই খারাপ। ওরা কি করে? জিএলপি গুলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যতই জিএলপি আসে ততই জিএলপি গুলাকে ভেঙে দেয়। তো জিএলপি ভেঙে দিলে তো আমাদের লস। দ্যাটস ওয়াই আমাদের এমন একটা ড্রাগ আমাদের তৈরি করতে হয়েছে, যেটা মূলত ডিপিপি4 গুলা, যেগুলো জিএলপি কে ইনহিবিট করে বা জিএলপি কে ধ্বংস করে দিচ্ছিল, সেই জিএলপি কে আমাদের ধ্বংস করা থেকে আটকাচ্ছে। সো ডিপিপি4 ইনহিবিটর যদি আমরা দেই, তাহলে কি হচ্ছে? পেশেন্টের ডিপিপি4 গুলা সাপ্রেস থাকতেছে, সো জিএলপি গুলা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সো জিএলপি গুলা বেড়ে যেয়ে কি করতেছে? প্যানক্রিয়াসকে স্টিমুলেট করতেছে, প্যানক্রিয়াস থেকে তখন ইনসুলিন বের হয়ে আসতেছে। So DPP4 inhibitor inhibits the breakdown of the naturally occurring peptides, including GLP-1, a gut peptide produced along with GIP in the incretin response, মানে খাওয়ার পরে the incretin response occur in response to a meal or carbohydrate challenge and results in enhanced insulin release. অর্থাৎ আমরা যে খাবার খাই, খাবার খেলে যে আসলে ইনসুলিন রিলিজ হয়, এটা কেন হয়? কারণ হলো খাবার খাওয়ার পরে আমাদের ইন্টেস্টাইন থেকে একটা সিক্রেশন হয়, একটা হরমোন, যেটার নাম হচ্ছে ইনক্রিটিন ইফেক্ট। আপনারা পড়বেন একটু যদি কোনো কনফিউশন থাকে। এই ইনক্রিটিন ইফেক্টের কারণে ইনক্রিটিন গুলা, মানে জিএলপি গুলা ইনসুলিন রিলিজ করতে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে। তো আপনি এমন একটা ড্রাগ দিলেন যে ড্রাগটা জিএলপি কে ভাঙবে না, জিএলপি কে অনেকক্ষণ সার্কুলেশনে রেখে দিবে। তো অনেক বেশি জিএলপি তখন কি করবে? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ করতে হেল্প করবে। কেমন? কোনো কনফিউশন আছে? ওকে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা দুইজন প্লিজ একটু রেসপন্স করেন। আচ্ছা কানিজ আপু, আপনি প্লিজ একটু রেসপন্স করেন। বুঝতে অসুবিধা হচ্ছে? ভাই, আমি তো ক্লাসগুলো করি না, এক নতুন থেকে শুরু করছি, এজন্য আমি আসলে মানে জাস্ট শুনতেছি আর মানে যেগুলা যে সমস্যা হইতেছে ওগুলো একটু দেখি। যেমন এমনি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, মানে ধরেন কোনো মেকানিজম বুঝতে অসুবিধা হচ্ছে, বা আচ্ছা, আপনি সবকিছু বুঝে যাবেন, সমস্যা নাই। আপনার যে এন্ডোক্রাইন যদি থিওরি পড়েন, তখন সবকিছুই আপনি মিলাইতে পারবেন। জি ভাই, তো এটা আপনাকে থিওরিটা এন্ডোক্রাইন অনেক থিওরিটা দিন পড়া নাই তো, এই হঠাৎ করে মাঝখান থেকে আমার অনেক কিছু মনে নাই, এই জন্য আসলে রেসপন্স করতে সমস্যা না। আপনি পারতেছি না। যে কোনো কোয়েশ্চেন, আপনি কোনো হেজিটেশন ফিল করবেন না, কেমন? যে জি কোনো জি কোয়েশ্চেন আমাকে শুধু একবার বলতে হবে। আমি না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। আমি আছি আপনাদের হেল্প করার জন্য, তাই না? আমার কাছে ধরেন জি হেল্পই যদি না হয়, তাহলে তো সময় অপচয় করে জি ভাই। লাভ নাই, তাই না? আমাকে কাইন্ডলি বলবেন, কোনো হেজিটেশন এখানে ফিল করা যাবে না, কেমন? কারণ আমি বুঝতে আচ্ছা, পারবো না। আপনারা যদি না বলেন, আমি কিন্তু বুঝতে পারবো না। তো ডিপিপি4টা বুঝা গেছে? থিওরিটা, টপিকটা আপু, ডিপিপি4 জিনিসটা। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আর ডিপিপি4টা হলো আসলে একটা, মানে একটা এলিমেন্ট বা একটা একটা হরমোন, যেটা মূলত জিএলপি কে নষ্ট করে দেয়। মনে রাখবেন, জি জিএলপি ভাইয়া। বা যেটা জিএলপি1 অ্যাগনিস্ট বা জিএলপি1 আমরা পড়ে আসলাম, এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড। আমরা একটা বাইরে থেকে জিএলপি দিতে পারি, অথবা এই জিএলপি গুলাকে আমরা ভাঙা থেকে রক্ষা করতে পারি, তাই না? এই জিএলপি কিন্তু মেইন স্টিমুল্যান্ট ইনসুলিন সিক্রেশনের, মেইন না হলেও খুবই ইম্পর্টেন্ট স্টিমুল্যান্ট ইনসুলিন সিক্রেশনের জন্য। মানে যে রিমেইনিং বিটা সেলগুলো আছে, সেই বিটা সেল থেকে ইনসুলিন বের করে আনার চেষ্টা করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। এখন আপনি এমন একটা ড্রাগ দিলেন যেটা ডিপিপি4 ইনহিবিটর। সেটা কি? ডিপিপি4 সেটা কি? ইনহিবিটর। এই ডিপিপি4 ইনহিবিটর কি করতেছিল? মানে ডিপিপি4 কি করতেছিল? ডিপিপি4 করতেছিল যা, সেটা হচ্ছে ইনসুলিন, জিএলপি কে সে ভেঙে দিচ্ছিল। এখন আপনি ডিপিপি4 কে ইনহিবিট করলেন, তাহলে তো সে আর জিএলপি1 কে ভাঙতে পারবে না। দ্যাটস জানতে ওয়াই এটা পারতেছি না। খুবই এক্সিলেন্ট একটা ড্রাগ। এটা খুবই আমরা কমনলি ফ্রিকোয়েন্টলি ইউজ করি। যেটা মূলত আপনারা নাম অবশ্যই জানেন, আমি আশা করি। সেটা তো জানেনই, যে ভিলডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, তাই না? যেগুলো আমরা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করি। ওকে?
তো মেকানিজম অ্যাকশনটা জানা গেল। সো এটা কি করে, রিডিউস দ্য ডিগ্রেডেশন অফ নাম্বার অফ আদার পেপটাইডস, মানে আদার পেপটাইড মানে যে GLP-1 পেপটাইড বা আরো পেপটাইড আছে, এগুলো হচ্ছে খুবই এক্সিলেন্ট ড্রাগ, এখন খুবই ভালো ওয়েট নিউট্রাল ড্রাগ। আপনাকে এটা এটা আপনি দেখবেন ডাক্তার এবং আপনারা নিজেরাও হয়তো প্রেসক্রাইব করেন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস আর ইউ মোস্ট লাইকলি টু প্রেসক্রাইব, আপনি কোন ড্রাগ প্রেসক্রাইব করবেন সেটা আপনার কাছে জানতে চেয়েছে ওনারা। ওকে, সো 67-year-old man is referred to the diabetes clinic with a new diagnosis of type 2 diabetes. সো 67 বছর আপনার কাছে আসছে কি নিয়ে, উনি আপনার কাছে আসছে টাইপ 2 ডায়াবেটিস। এখন আপনি দেখতে পাইলেন টাইপ 2 ডায়াবেটিস, এখানে সাথে কিন্তু জিএফআরটা অনেক কম, 29। জিএফআর থাকার কথা ছিল 90 থেকে 120, বাট তার এই জিএফআরটা এখন কত? জিএফআরটা এখন 29। জিএফআরটা কিন্তু অনেক কম, তাই না? জিএফআরটা অনেক কম, মানে এন্ড স্টেজের কাছাকাছি চলে যাচ্ছে জিএফআরটা, তাই না? সো এখন এখানে দেখেন আপনি বডি মাস ইন্ডেক্স ও বেশি, তার 29। HbA1cটাও খারাপ, HbA1c থাকতে হবে 48 এর নিচে। এখানে যদিও 53 তার ভ্যালু দিয়ে রাখছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে জিএফআরটা কিন্তু 48টা নরমাল, অথবা 6.5, তাই না? 6.5 বা 48টা হচ্ছে নরমাল। তো এখানে তার জিএফআর আছে 64, তার মানে অনেক বেশি, এবং 8%, এটা থাকার কথা ছিল 6.5%। ওকে, তো এখন তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে আন্ডারলাইং ডিজিজ হিসেবে, এবং তার রেমিপ্রিল সে পাচ্ছে for hypertension, maybe he is having hypertension, that's why he's taking ramipril, atorvastatin 40 milligram, and aspirin and bisoprolol 5 milligram. Okay, so which of the following drugs are you most likely to prescribe? আপনি এখন তাকে কোন ড্রাগটা প্রেসক্রাইব করবেন? সে কিন্তু অলরেডি ওবেজ, সাথে তার কি আছে, সাথে তার জিএফআরটা অনেক কম, ক্রিয়েটিনিনটাও অনেক বেশি। এটা কি লিনাগ্লিপটিন দিব, যেহেতু এখানে রেনাল ইমপেয়ারমেন্ট আছে? ইয়েস, ভেরি গুড। লিনাগ্লিপটিনে কি নাই আপু বলেন তো? লিনাগ্লিপটিন কি আপনি ইয়াতে দিতে পারবেন? রেনাল ইমপেয়ারমেন্ট পেশেন্টে দিতে পারবেন? অবশ্যই পারবেন। আমরা কিন্তু বলে আসছি এই মানে DPP-4 ইনহিবিটর অথবা GLP-1 গুলো খুব বেশি ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না, বাট আপনার কিন্তু রেনাল ইমপেয়ারমেন্টে আপনি কিন্তু আদার অপশনস গুলো দিতে পারবেন না, যেমন রোসিগ্লিটাজোল দিতে পারবেন। দুইটা বলছিলেন ভাই, যে লিনাগ্লিপটিন হলো রেনাল ইমপেয়ারমেন্টের জন্য, আর হলো যে মানে কার্ডিয়াক যে এগুলার জন্য হলো যে গ্লিফ্লোজেন গুলা, ইয়েস, এগুলা জি ওগুলা বলছিলেন। মানে আর এম্পাগ্লিফ্লোজেন, জি, ডাপাগ্লিফ্লোজেন, তাই না? ডানাগ্লিফ্লোজেন ওগুলা দিতে পারবো, হলো কার্ডিয়াক পেশেন্টদের, যেটা বলছিলেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর অর্থাৎ পেশেন্টের যদি ডায়াবেটিসের সাথে, আপু কানিজ আপু একটু নোট করে নেবেন, আমি আবার বলতেছি, টাইপ 2 ডায়াবেটিসের সাথে যদি পেশেন্টের রেনাল ইমপেয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে? হয় GLP-1 এর ক্ষেত্রে আপনি দিবেন ডুলাগ্লুটাইড, আর DPP-4 আপনি সবগুলাই ইউজ করতে পারবেন। DPP-4 আপনি সবগুলো ইউজ করতে পারবেন, মানে ভিলডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন সবকিছু আপনি ইউজ করতে পারবেন। সেকেন্ডলি আপনি কি ইউজ করতে পারবেন? আপনি সকল পেশেন্টকে সালফোনাইলিউরিয়া ইউজ করতে পারবেন, এবং আপনি ইউজ করতে পারবেন এই সকল পেশেন্টকে এম্পাগ্লিফ্লোজেন, মানে গ্লিফোজেন্স। ওকে, তাহলে আপনি গ্লিফ্লোজেন্স ইউজ করতে পারবেন, লাইক এম্পা, ডাপা, কানা। আপনি ইউজ করতে পারবেন DPP-4 ইনহিবিটর লাইক ভিলডা, সিটা, লিনাগ্লিপটিন, এবং আপনি ইউজ করতে পারবেন সালফোনাইলিউরিয়া, যেগুলো আমরা দেখি হচ্ছে গ্লিমেপ্রাইড, তারপর আমরা গ্লাইবেনক্লামাইড, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, তাই না? ভাইয়া এখানে যখন বডি মাস ইনডেক্সটা যখন বেশি থাকবে, তখন তো আমরা সালফোনাইলিউরিয়াটা ইউজ করব না, যেহেতু এটা ওয়েট লস করে। আমি বলেছি ডায়াবেটিস মেলিটাস উইথ CKD। ও এখন দেখেন এখানকার এই যে আপু এই তিনটা টার্ম তো আশা করি লিখে ফেলছেন। অর্থাৎ আমরা ডিএম উইথ CKD আমরা দিতে পারবো তাকে সালফোনাইলিউরিয়া, মানে গ্লিকাজাইড, তাই না? তারপর গ্লাইবেনক্লামাইড, এগুলো আমরা দিতে পারবো। গ্লিকাজাইড, তাকে সালফোনাইলিউরিয়া দিতে পারবো, তাকে গ্লিপটিন দিতে পারবো, ভিলডা, সিটা, লিনা,
দিতে পারবো, vildagliptin, sitagliptin, linagliptin দিতে পারবো। তাকে আমরা কি দিতে পারবো? SGLT2 ইনহিবিটর লাইক এম্পাগ্লিফোজেন, ডাপাগ্লিফোজেন, কানাগ্লিফোজেন আমরা কিন্তু দিতে পারবো, বাট মেটফরমিন আমরা দিতে পারবো না, তাই না? মেটফরমিন দিলে আমরা জানি মেটফরমিনে কি হয়, এখানে একটা অপশন ছিল মেটফরমিনে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে দিব না। বাট জিএফআর এর অবস্থা খারাপ, সো মেটফরমিন উইথড্র করেন। সেকেন্ডলি এখানে আমরা কেন ক্লোরোপ্রোপ্রামাইড দিব না? ক্লোরোপ্রোপ্রামাইড ইজ এ সালফোনাইল ইউরিয়া, আমরা কিন্তু এখানে সালফোনাইল ইউরিয়া দিতে পারতাম, সিকেডিয়াসে দিতে পারতাম, বাট কেন দিলাম না? পেশেন্টের বিএমআই হচ্ছে এখানে 29। সালফোনাইল ইউরিয়া ওয়েট গেইন করায়, ডায়াবেটিক পেশেন্টদের দিলে এটা কিন্তু ওয়েট গেইন করাইতে পারে, দ্যাটস ওয়াই আমরা সালফোনাইল ইউরিয়া অর্থাৎ ক্লোরোপ্রোপ্রামাইড আমরা এখানে দিব না। ওকে, ইনসুলিনও একই কথা, ইনসুলিনও পেশেন্টের ওয়েট গেইন করায়, দ্যাটস ওয়াই ইনসুলিন আমরা দিব না। রোসিগ্লিটাজন আমরা কেন দিব না? রোসিগ্লিটাজন দিলে আপু সুন্দর করে লিখে রাখেন, রোসিগ্লিটাজন is a pioglitagen. Pioglitagen can aggravate heart failure, or it can precipitate heart failure, or it can precipitate leg edema. So it can fluid retention করে। That's why diabetic patient যাদের হার্ট ফেলিওর আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পায়োগ্লিটাজন দিতে পারবো না। সো ডায়াবেটিক পেশেন্ট হার্ট ফেলিওর আছে যেহেতু এখানে আমরা এভিডেন্স পাচ্ছি, কেন হার্ট ফেলিওর এভিডেন্স পাচ্ছি বা ইসকেমিক হার্ট ডিজিজ এভিডেন্স পাচ্ছি, কারণ পেশেন্ট এখানে বলেই দিয়েছে, প্লাস এখানে ড্রাগ হিস্ট্রিতেও আপনি পেয়েছেন, সে অ্যাসপিরিন পাচ্ছে অ্যান্ড অ্যাট্রোভাস্টেটিন উইথ বিসোপ্রোলল পাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই পেশেন্টটাকে আমরা রোসিগ্লিটাজন দিতে পারবো না, বিকজ it can precipitate or it can aggravate or it can retain fluid. ওকে, তাহলে আমরা এটা কিন্তু দিতে পারবো না আপু, ঠিক আছে আপু? কানিজ আপু বুঝতে পারছেন একটু? জি বুঝতে পারছি। Okay, so linagliptin is the correct answer here. So DPP4 inhibitor are the best option for this man, as they would likely bring his HbA1c to target and associated with weight loss. এখানে কিন্তু ওয়েটও কমাবে, অ্যাপ্রক্সিমেট 3 to 4 কেজি কমাবে, এবং আর নট কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ইম্পেয়ারমেন্ট। ওকে, বাদ বাকিগুলোর হয় কোনোটার রেনাল ইম্পেয়ারমেন্ট করতো, এইটা রেনাল ইম্পেয়ারমেন্ট করতো, এইটা হচ্ছে আপনার ফ্লুইড রিটেনশন করতো, এটাও ওয়েট গেইন করাইতো, এটা ওয়েট গেইন করাইতো। সো প্রথম দুইটা ওয়েট গেইন করাইতো, পরেরটা ফ্লুইড রিটেনশন করায় ইসকেমিক হার্ট ডিজিজ থেকে হার্ট ফেলিওর দিকে নিয়ে যেতে পারতো, এবং লাস্টটা ল্যাকটিক অ্যাসিডোসিস করে তার জিএফআরটা আরো কমায় দিতে পারতো। দ্যাটস ওয়াই লিনাগ্লিপটিন এখানে সবথেকে বেস্ট অপশন। কেমন? ওকে, which of the following intervention is most likely to prolong his survival? সার্ভাইভাল কোনটা বাড়াবে? দেখেন এখানে চেয়েছে সার্ভাইভাল বাড়াবে কোনটা, এখানেই আসছে। আমি লাস্টলি যে কথাগুলো বললাম এই কোয়েশ্চেনের এই অ্যান্সারের ভিতরে এই একটা ক্লু আপনি পেয়ে যাবেন। দেখেন একটা ওবেস পেশেন্ট, তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছিল। কানিজ আপু ভালো করে শুনবেন, আমি আশা করি আপনি এটা পারবেন। একটা ওবেস পেশেন্ট, তার টাইপ 2 ডায়াবেটিস তার মায়ের ছিল, এবং তার কি সমস্যা? তার টাইপ 2 ডায়াবেটিস, তার সমস্যা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, তো তারও কিন্তু ডায়াবেটিস আছে। কারেন্ট মেডিকেশন দেখেন আপনি ডায়াবেটিস দেখতে পাবেন, তার কারেন্ট মেডিকেশন মেটফরমিন, তার মানে তার ডায়াবেটিস আছে। তো তার মায়েরও আছে, তারও আছে, বাট নাও দিস ওমেন ইজ হ্যাভিং মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, এবং এক্সামিনেশন করে দেখলেন এমআই হওয়ার পরে তার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করে গেছে। সো এমআই সাথে ডায়াবেটিস অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, সো এমআই উইথ হার্ট ফেলিওর সাথে তার ডায়াবেটিস আছে। এখন তার HbA1c করে দেখলেন HbA1cটা অনেক বেশি, এটা থাকার কথা ছিল 48 বা 6.5, এটা হয়েছে কত? 64। ওকে, তো এটা থাকার কথা ছিল 48। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্টারভেনশন ইজ মোস্ট লাইকলি টু প্রলং হার্ট সার্ভাইভাল? কানিজ আপু এখানে কোন ড্রাগটা দিলে তার মূলত সার্ভাইভাল বাড়বে? হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তাহলে কোয়েশ্চেনটা কি শুনতে পাইছেন? না ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। আমি আবার বলতেছি আপু, দেখেন। আপু টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট আপনার কাছে আসছে, হ্যাঁ? তার তার হয়েছে কি? তার হয়েছে আপনার এমআই। এমআই হয়ে হার্ট ফেইলিউর হয়ে গেছে। আপনি তাকে কোন ড্রাগটা দিলে তার সারভাইভাল রেটটা বাড়বে? দেখেন, এখানে আমরা একটু আগে পড়ে আসলাম যে এমআই এর সাথে যদি পেশেন্ট। জি আপু? কি ভাইয়া? হ্যালো? সি কোশ্চেনের আনসারটা কি জি, জি। ইম্পোগ্লিফ্লোজিন হবে জি আপু, ভাইয়া? জি। জি, জি, সি। এক্সিলেন্ট আপু, এক্সিলেন্ট। আনসারটা হবে সি। অর্থাৎ এম্পাগ্লিফোজেন, তাই না? জি ভাইয়া। হ্যালো? হ্যাঁ, এম্পা, তাই না? জি ভাইয়া। জি, জি। জি ভাইয়া। এক্সিলেন্ট আপু, এক্সিলেন্ট। তাহলে আমি আগে কোয়েশ্চেনটাতে বলে আসছিলাম যে ডায়াবেটিস উইথ হার্ট ফেলিওর। ডায়াবেটিস উইথ হার্ট ফেলিওর বেস্ট ড্রাগ যেটা মর্টালিটি বেনিফিট দিবে আপনাকে, সেটা হলো এম্পাগ্লিফোজেন, ডাপাগ্লিফোজেন এন্ড কানাগ্লিফোজেন। মানে এগুলোর মেকানিজম অফ অ্যাকশন আবার হচ্ছে SGLT2 ইনহিবিটর। SGLT2 যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে থাকে সেইটাকে ইনহিবিট করে। দ্যাট মিনস প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে প্রচুর পরিমাণে পানি এরা বের করে দেয়। প্রচুর পরিমাণে পানি, সুগারের সাথে পানি বের করে দেয়। পানি বের করে দেওয়ার কারণে পেশেন্টগুলার কি হয়? হার্ট ফেলিওরের চান্সটা বা হার্ট ফেলিওর থেকে পেশেন্টগুলো রক্ষা পায়। সো এই এম্পাগ্লিফোজেন এমন একটা ড্রাগ যেটাকে 3টা ভালো দিক আছে। 3টা ভালো দিক এবং 2টা খারাপ দিক। আপনি সুন্দর করে নোট করে নেন। 3টা ভালো দিক কি কি? এরা ফ্লুইড রিটেনশন করায় না, ফ্লুইড গুলাকে বের করে দেয়। 2 নম্বর কথা, প্রেসার কমায়, অর্থাৎ ফ্লুইডটাকে বের করে দেওয়ার কারণে হার্ট ফেলিওরটা ইমপ্রুভ হয়। 2 নম্বর কথা, এরা সুগার বের করে দেয়, যার কারণে ডায়াবেটিস ভালো হয়। থার্ড কথা হলো এরা ফ্লুইড বের করে দেওয়ার কারণে হাইপার টেনশনের পেশেন্টকেও আপনি এই ড্রাগটা দিলে বেনিফিট পাবে। সো SGLT2 ইনহিবিটর 3টা বেনিফিট। ডিউ টু ফ্লুইড লস অর এক্সেস ফ্লুইড লস উইথ সুগার অর্থাৎ গ্লাইকোসুরিয়ার কারণে পেশেন্টের হাইপার টেনশন থেকে পেশেন্ট বেনিফিট পাবে এবং হার্ট ফেলিওর থেকে বেনিফিট পাবে। 2টা গেল। এবং ডায়াবেটিস থেকে তো সব ভালোই হবে, কারণ ডায়াবেটিস যে কারণে মানে সুগারটা বেড়ে থাকতেছে, সুগারটাকে সে বের করে দিচ্ছে ইউরিন দিয়ে। তাহলে 3টা ভালো দিক। 2টা খারাপ দিক আমি কি বলবো? 2টা খারাপ দিক হলো যেহেতু এটা ইউরিন দিয়ে সুগারকে বের করে দিচ্ছে, দ্যাট মিনস the patients who are taking empagliflozin or dapagliflozin, they are more in risk of developing urinary tract infection. ওকে আপু? জি ভাইয়া। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এদের হতে পারে, কারণ ইউরিনের সাথে প্রচুর সুগার বের হয়ে আসতেছে। সো আমরা জানি সুগার ইজ অ্যান ইম্পর্টেন্ট কালচার মিডিয়া ফর দ্য ব্যাকটেরিয়া। সো এখানে কিন্তু ইউটিআই হতে পারে। আপনাকে কোয়েশ্চেন দিবে, আমি এই কথাগুলো বলতেছি মানে এমনি এমনি না, এগুলা কোয়েশ্চেন আসে। সো ইউটিআই হতে পারে if you found a patient is taking empagliflozin, সে কিন্তু কমপ্লেন করতে পারে ইউটিআই। ওকে। 2 নম্বর কথা, যেহেতু ইউরিন দিয়ে সুগার বের করে দিচ্ছে কন্টিনিউয়াসলি, তো এই সকল পেশেন্টের যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, তাহলে আপনি কিন্তু সুগার লেভেলটা নরমাল পাইতে পারেন। সো ইউগ্লাইসেমিক ডিকে কি হতে পারে? ইউগ্লাইসেমিক ডিকে বা নর্মোগ্লাইসেমিক ডিকে, মানে পেশেন্টের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে গেছে, কিটোন পাওয়া যাচ্ছে ইউরিনে, কিন্তু আপনি দেখতেছেন ব্লাড সুগার করে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের যে টার্গেট মানে ক্রাইটেরিয়া মানে 13 হইতে হবে ব্লাড সুগার, তাই না? সেই 13 বা 16 বা 15 এরকম না, সুগার লেভেলটা 13ও না, সুগার লেভেলটা আরো কম, 7, 8, 9। তার মানে তার সুগার কন্ট্রোলটা এক্সিলেন্ট আছে, বাট কি হয়ে গেছে? তার ডিকে হয়ে গেছে। সো ইউগ্লাইসেমিক ডিকে বা নর্মোগ্লাইসেমিক ডিকে is another devastating complication of this empagliflozin, dapagliflozin and canagliflozin, which are SGLT2 inhibitors. কেমন? ওকে? সো সার্ভাইভাল বাড়াবে এম্পা, বাট those are the side effects. কেমন? সাইড ইফেক্টস গুলো আপনাকে মনে রাখতে হবে। সো SGLT2 inhibitor likes empagliflozin both reduce মানে দুইটাই করে, both reduce cardiac failure and ischemic cardiovascular events. As such, they are the most appropriate intervention here
for the patient presenting with MI with evidence of cardiac failure against a background of uncontrolled type 2 diabetes. এখানে background of uncontrolled type 2 diabetes এখানে এভিডেন্স পেয়েছেন আপনি HbA1c দিয়ে, তার রিসেন্ট অথবা লাস্ট 3 মান্থসের HbA1c দিয়ে আপনি পেয়েছেন। কেমন? ওকে, দেখেন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। সো একটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট জানতে চেয়েছে। দেখেন এখানে একটা পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস আছে, টাইপ 1 ডায়াবেটিস, এবং তার এখন সমস্যা হচ্ছে তার জিসিএস কমে গেছে। দেখেন 9 আউট অফ 15 জিসিএস অনেক কম, এবং সে এখন ঘামছে। এবং আপনি টাইপ 1 ডায়াবেটিস যেহেতু আপনি সুগার প্রিক করে দেখলেন, ফিঙ্গার প্রিক করে দেখলেন, তার সুগার হচ্ছে 1.1, অর্থাৎ সে কিন্তু মানে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে চলে গেছে, তাই না? ওকে, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে চলে গেছে, তাই না? The patient is having blood glucose 1.1. That means this is severe hypoglycemia, isn't it? জি ভাই। So severe hypoglycemia তে চলে গেছে, এখন তার IV access নেই। The patient does not have IV access. আপনি IV access করতে পারছেন না, তো এখন আপনি কি করবেন? ইন্ট্রামাসকুলার গ্লুকাগন। সে কি আসলে ইয়া করতে পারবে? আইভি বা আচ্ছা বা কোলাপস হওয়ার পর তো সে তো আইভি তো অ্যাক্সেস করা যাচ্ছে না, তাহলে ইন্ট্রামাসকুলার দিব না? তার জিসিএস কত? জিসিএস কত? ভাই 9 15 মানে 15 এর মধ্যে 9। এখন দেখেন সে কিন্তু কোলাপসড, আপনি কিন্তু তাকে কিন্তু আসলে খাওয়াইতে পারবেন না, তাই না? সো আপনাকে কিন্তু গ্লুকাগন দিতে হবে। আপনি রাইট ছিলেন আপু, কারণ দেখেন এখানে সে কিন্তু অলরেডি কোলাপস হয়ে গেছে, তাই না আপু? অলরেডি কিন্তু কোলাপস হয়ে গেছে। সো কোলাপস যেহেতু হয়ে গেছে, তাহলে তাকে তো আর এখন মুখে খাওয়ানোর মতো অবস্থা নাই সে তার। তাকে আপনি ওরাল গ্লুকোজ দিবেন, ওরাল ডেক্সট্রোজ দিবেন, এটা অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। আপনি তাকে গ্লুকোজ জুস দিবেন, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। আইভি অ্যাক্সেস পসিবল না, তাহলে কেমনে আপনি আইভি অ্যাক্সেস দিবেন? সো সিআরডি আগেই বাদ, এবং সিআরডি দেওয়ার মতো অপশনও না। আমরা জানি কি দেই এখানে 10% দেই, তাই না? 10% না 20%? 20% আমরা দেই গ্লুকোজ, তাই না? 25% দিই আমরা। হ্যাঁ 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 হ্যাঁ। সো এখানে আমরা কিন্তু মাথায় রাখবো, যদি পেশেন্টের আইভি অ্যাক্সেস না থাকে, ইন কেস অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, আমরা আইএম গ্লুকাগন দিব। আইএম গ্লুকাগন, ইন্ট্রামাসকুলার গ্লুকাগন। কেমন? Okay, the patient is unconscious and sweating with a GCS of 9, which suggests a hypoglycemic episode and which is confirmed with bedside testing. Glucagon is the initial management of hypoglycemia in patients who is unable to swallow and who does not or do not have IV access. Come on, do not have IV access, and delivery should either be by intramuscular injection. The dose is 1 milligram, and if there is no positive response, আপনাকে যদি বলে 1 milligram গ্লুকাগন দিয়েছেন, no positive response within 10 minutes, তখন আপনাকে কি করতে হবে? তখন আর কোনো উপায় নাই, তখন আপনাকে আইভি অ্যাক্সেস নিতে হবে। আইভি অ্যাক্সেস নিয়ে ইন্ট্রাভেনাস গ্লুকোজ আপনাকে তখন দিতে হবে। ওকে, সো এখন আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই গ্লুকাগনটা সব থেকে বেশি ইফেক্টিভ কোথায়? সব থেকে বেশি ইফেক্টিভ যদি পেশেন্টের ইনসুলিন রিলেটেড হাইপোগ্লাইসেমিয়া হয়, তখন। কেমন? সো ইন কেস অফ ইনসুলিন রিলেটেড হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকাগন ইজ দ্য preferred drug or preferred medication for insulin induced hypoglycemia. Okay, আচ্ছা, পরের কোয়েশ্চেন, which one of the following clinical findings would suggest most strongly that ectopic secretion of ACTH is the cause of the condition? তো ectopic ACTH secretion হচ্ছে কোন জিনিসটা স্ট্রংলি সাজেস্ট করবে, কোন ক্লিনিক্যাল ফাইন্ডিংটা আপনাকে স্ট্রংলি সাজেস্ট করবে, তাই না? কোন ক্লিনিক্যাল ফাইন্ডিংটা স্ট্রংলি সাজেস্ট করবে যে এইটা তার একটোপিক অ্যাসিটিস সিক্রেশন হচ্ছে, তাই না? তো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে তার, একটা 50-year-old ওম্যান, এবং সে ইনভেস্টিগেশন করা হচ্ছে। তো সেকেন্ডারি কজ আমরা তো জানি মোস্ট অফ দ্য হাইপারটেনশন ইজ প্রাইমারি অর ইডিওপ্যাথিক। সো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, এখন সেকেন্ডারি কজ আমরা খুঁজবো। She has found to have hypercortisolemia.
তো তার কর্টিসলটা অনেক বেশি। After testing reveals a high 24-hour urinary cortisol and failed to dexamethasone suppression test, অর্থাৎ dexamethasone টেস্ট সাপ্রেশনও ফেইল্ড এবং এখানে ইউরিনের কর্টিসলও বেশি। এটা তো কুশিং সিনড্রোম, এটা আর কোনো কথা নাই, তাই না? আমরা 24 আওয়ার ইউরিনারি কর্টিসল বেশি পাবো কুশিং এ, এবং ডেক্সামেথাসোন দেওয়ার পরেও যদি সাপ্রেস না হয় তাহলে পেশেন্টের এটা কিন্তু কোনো কথাই থাকে না, এটা কুশিং। ওকে, সো কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কুশিং সিনড্রোমের অনেক কারণ থাকে, তাই না? কুশিং সিনড্রোমের কিন্তু অনেক কারণ থাকে। একটা হচ্ছে এসিটিএস ডিপেন্ডেন্ট কজ, আপু আমার লেকচারগুলোতে সব পেয়ে যাবেন। একটা হচ্ছে এসিটিএস থিওরি লেকচারগুলোতে, একটা হচ্ছে এসিটিএস ডিপেন্ডেন্ট কজ, আর একটা হচ্ছে এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট কজ, তাই না আপু? এখন এসিটিএস ডিপেন্ডেন্ট কজের ভিতরে আমরা কি পাই? পিটুইটারি টিউব আর একটোপিক এসিটিএস সিক্রেশন ফ্রম লাং ওয়েট লস হবে না? ওয়েট লস যেহেতু লাং ক্যান্সার। ইয়েস, ওয়েট লস। অর্থাৎ আমরা জানি একটোপিক এসিটিএস সিক্রেশন ইজ মোস্ট কমনলি বা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, মেইনলি স্মল সেল লাং ক্যান্সার, তাই না? সো এখানে স্মল সেল লাং ক্যান্সারের কারণে পেশেন্টের ওয়েট লস থাকবে। সো এখানে কেন স্মল সেল লাং ক্যান্সারের কারণে কুশিং হচ্ছে? কারণ স্মল সেল লাং ক্যান্সার ডিউ টু প্যারানিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি, মানে প্যারানিওপ্লাস্টিক মানে কি? পেশেন্টের কুশিং সিনড্রোম হচ্ছে এখানে লাং ক্যান্সারের। কেন হচ্ছে? কারণ ওই যে ক্যান্সার মাসটা আছে, ক্যান্সার মাস থেকে, খুব ভালো করে শুনবেন, ক্যান্সারের মাস থেকে কি রিলিজ হচ্ছে? এসিটিএস রিলিজ হচ্ছে। এই এসিটিএসটাই কোথায় যাচ্ছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি কর্টিসল রিলিজ করাচ্ছে, যার কারণে ইউরিনে বেশি বেশি কর্টিসল আমরা পাচ্ছি। এবং এই ইউরিনের কর্টিসলটা বেশি পাওয়া পরে আমরা যখন এটাকে কুশিং সিনড্রোমের জন্য, কুশিং সিনড্রোম কনফার্ম করার জন্য ডেক্সামেথাসোন দিয়ে কর্টিসলটা সাপ্রেস করার চেষ্টা করলাম, সেক্ষেত্রে সাপ্রেস হলো না। তাহলে এখানে কোশ্চেনে জানতে চেয়েছিল যে একটোপিক সিক্রেশনটা কারণটা কি? একটোপিক সিক্রেশনের কারণটা হলো আসলে ক্যান্সার, এবং ক্যান্সারের কারণে পেশেন্টের ওয়েট লস হচ্ছে। এটাই আপনার কাছে এখানে ক্লু জানতে চেয়েছে। কেমন আপু? ওকে, so ectopic Cushing syndrome is associated with underlying malignancy. For this reason it is recognized to occur in conjunction with weight loss. So এই weight lossটা কেন? due to underlying malignancy. Other feature কি হতে পারে? muscle wasting and hyperglycemia হতে পারে, but weight loss is more important here. Okay, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না ভাইয়া। হ্যাঁ, প্লিজ একটু এই প্যারাটা একটু পড়বেন, আপনারা সব ক্লিয়ার হয়ে যাবে। এই প্যারাটা পড়েন, একটোপিক কুশিং সিনড্রোম। ইএএস কি ভাই এটা? ইএস, আচ্ছা, একটোপিক এসিটিএস সিনড্রোম। একটোপিক এসিটিএস সিনড্রোম। আচ্ছা, আজকে এটা অবশ্য আজকে শেষ টপিক। আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ, কুশিং সিনড্রোমের ইয়েটা আমি একটু দেখাই দিচ্ছি, মানে আমাদের বই থেকে, কেমন, পাস্ট মেডিসিন নোটস থেকে আমি দেখাই দিচ্ছি। তাহলে এটা তো বুঝতে পারছেন নাকি? এখানে আসলে
আমি একটু আগে একটু সামারি করি একটু কুশিং সিনড্রোমটাকে। কুশিং সিনড্রোমকে সামারাইজ করতে হলে কুশিং সিনড্রোমের কজ হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় আপু। হ্যাঁ, একটা হচ্ছে এসিটিস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। মানে চিন্তা করে দেখেন, এসিটিস মানে কি? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তাই না? জি ভাইয়া। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন কোত্থেকে আসে? পিটুইটারি থেকে আসে। সো পিটুইটারি থেকে যদি কোনো টিউমার হয়, পিটুইটারি টিউমার যদি এক্সেসিভ এসিটিএস সিক্রেশন করে, তাহলে সেটা কোথায় এসে কাজ করবে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, তাই না? তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে এসে কি করবে? বেশি এসিটিএস এসে বেশি কর্টিসল রিলিজ করাবে, তাই না? এটা একটা কথা। সেকেন্ড কথা হলো একটোপিক এসিটিএস। ধরেন পিটুইটারিতে তার কোনো টিউমার নাই, বাট এই সকল পেশেন্টের দেখলেন বেশি রিলিজ হচ্ছে কর্টিসল। কেন? কারণ একটোপিক একটা জায়গা থেকে, লাইক লাং ক্যান্সার, জিআই ক্যান্সার, হ্যাঁ, এইসব জায়গা থেকে, এইসব অকাল্ট সোর্স থেকে এসিটিএস রিলিজ হচ্ছে। তো এই যে এই সকল টিউমার মাস থেকে এসিটিএস রিলিজ হচ্ছে, তার কারণেও কিন্তু পেশেন্টের কি হতে পারে? পেশেন্টের হাইপার কর্টিসোলেমিয়া হতে পারে, তাই না? মানে কর্টিসল লেভেল বাড়তে পারে। কর্টিসল লেভেল বেড়ে তো কুশিং সিনড্রোম হয়, তাই না? জি ভাইয়া। এইটাই আর কি। সো আমরা এখন একটু জাস্ট দেখবো কুশিং সিনড্রোমের ইয়াগুলো, মানে কজগুলো পাস মেডিসিন থেকে আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট গিভ মি ওয়ান মিনিট। কুশিং সিনড্রোম, ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, এখন দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, হ্যাঁ, কাইন্ডলি একটু দেখেন, এখানে কজ দেওয়া আছে কুশিং সিনড্রোমের। কুশিং সিনড্রোমের কজ, কুশিং সিনড্রোম জিনিসটা হলো কি? জিনিসটা হচ্ছে মূলত পেশেন্টের কর্টিসল বাড়বে বা গ্লুকোকর্টিকয়েড বাড়বে, তাই না? এই কজটা হলো হয় এসিটিএস ডিপেন্ডেন্ট, অর্থাৎ এসিটিএস এর কারণে কর্টিসল বাড়তেছে, অথবা এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট, মানে যেখানে এসিটিএস এর রোল নাই, আপনি বাইরে থেকে স্টেরয়েড খাওয়াচ্ছেন পেশেন্টকে। একটা পেশেন্ট কুশিং সিনড্রোম কেন হয়? নরমালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি পেশেন্ট একদম মানে বছর নাই, মাস নাই, সারা মানে প্রত্যেকটা দিনই খাচ্ছে, স্টেরয়েড খাচ্ছে। হ্যাঁ, সো বেশি স্টেরয়েড খাইলে কি হবে? স্টেরয়েড মানেই তো কর্টিসল। স্টেরয়েড খাইলে পেশেন্টের কুশিং হয়ে যাবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা হলো এসিটিএস এর কোনো রোল নাই, মানে এসিটিএস টা কর্টিসল বাড়াচ্ছে না। এইখানে এসিটিএস টা আসলে কর্টিসল বাড়াচ্ছে, এই এসিটিএস ডিপেন্ডেন্ট কজের ক্ষেত্রে। এইটাকে আমরা বলতেছি পিটুইটারি থেকে যদি টিউমার হয়, পিটুইটারি টিউমার যদি এসিটিএস সিক্রেট করে, এই এসিটিএস এর কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে বেশি অ্যাড্রেনাল হরমোন বা কর্টিসল রিলিজ করে, সেটা হলো কুশিং ডিজিজ। কুশিং সিনড্রোম কিন্তু সবই, কিন্তু কুশিং ডিজিজ আমরা কখন বলবো? যখন দেখবো পিটুইটারি টিউমারের কারণে পেশেন্টের বেশি কর্টিসল রিলিজ হচ্ছে। এবং এই পিটুইটারি টিউমার কেন বেশি কর্টিসল রিলিজ করতেছে? কারণ পিটুইটারি টিউমার থেকে বেশি এসিটিএস রিলিজ হচ্ছে, তাই। ওকে, আরেকটা জিনিস কি? একটোপিক হতে পারে স্মল সেল লাং ক্যান্সার। এই স্মল সেল লাং ক্যান্সারের ফোকাস থেকে বা মাস থেকে বেশি এসিটিএস রিলিজ হচ্ছে। এই এসিটিএসটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যেয়ে সেখান থেকে হরমোন রিলিজ করাচ্ছে, অর্থাৎ কর্টিসল রিলিজ করাচ্ছে। কেমন? তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। তো আপনারা একটু চেষ্টা করবেন রেকর্ডিংটা আবার দেখে নেওয়ার। রেকর্ডিংটা দেখবেন হচ্ছে দেখা যাচ্ছে যে দেখলে আপনারা যে টপিকগুলা বুঝতে অসুবিধা ছিল সেগুলো আপনারা আবার একটু